প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা যুক্ত হয়েছেন আর টিভির আয়োজনে চোখের সমস্যা ও তার প্রতিকার নিয়ে প্রতি সপ্তাহের আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত আজকের আলোচনায়। প্রিয় দর্শক, একটা সময় চশমা চোখে দেয়া মানুষকে ভাবা হতো খুব জ্ঞানী আর ধনী শ্রেণীর মানুষ। অপেক্ষাকৃত অল্প আয় আর স্বল্প লেখাপড়ার মানুষেরা চশমার বিষয়টি ভাবনায় নেয়াকে আয়েশি বা বিলাসিতা ভাবতেন। সেই চশমার পাট চুকিয়ে এখন লেন্স, ল্যাসিক আর লেজার সহ সব ধরনের আধুনিক চিকিৎসা নিচ্ছে সাধারণ মানুষ। একইভাবে একসময় কেবল বড়দেরই চোখের সমস্যা দেখা দেয় এমন ধারণা থেকেও বেরিয়ে এসেছে আজকের দিনের মানুষেরা। শিশুদেরও যে চোখে সমস্যা হতে পারে এবং তার জন্য যে আধুনিক নানা চিকিৎসা এখন হাতের মুঠোয়, সেটি জানবার জন্যই আমাদের এই নিয়মিত প্রচেষ্টা। প্রিয় দর্শক, এই পর্যায়ে আজ আমরা আলোচনা করব শিশুর চোখের পাওয়ার ও রেটিনার সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ এবং সেই সঙ্গে রয়েছেন রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। আমরা আলোচনায় যাচ্ছি। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, শিশুদের চোখের পাওয়ার এবং রেটিনার সমস্যা এবং তার প্রতিকার। শিশুদের নিজেদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি প্রেজেন্ট করতে তাদের অভিভাবকরা সাথে নিয়ে চলে আসেন আপনাদের কাছে। আপনারা কি কি ধরনের সমস্যা পান বা অভিভাবকরা এসে কি কি লক্ষণগুলোর কথা বলেন? তো সাধারণত শিশুদের যে সমস্যাগুলো নিয়ে অভিভাবকরা আমাদের কাছে আসেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিশুদের দৃষ্টি ত্রুটিজনিত পাওয়ার সমস্যা, টেরা চোখ বা বাঁকা চোখের সমস্যা। জি। এছাড়া চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে পানি পড়া এবং বিভিন্ন আঘাতজনিত চোখের সমস্যা নিয়েও তারা আমাদের কাছে এসে থাকেন। ডক্টর আশিকুর রহমান, আপনি তো অনেকগুলি সমস্যার কথা বললেন। আপনি যদি আমাদেরকে একটু স্পেসিফিকভাবে বলেন যে শিশুদের পাওয়ারের সমস্যা আসলে কি কারণে হয়ে থাকে? এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জন্মগত কারণে হয়ে থাকে। আচ্ছা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার চোখের যে আকৃতি একটি প্রাপ্তবয়স্ক মানুষের চোখের আকৃতির চেয়ে প্রায় 40 ভাগ ছোট থাকে। জি। এবং এই চোখের আকৃতিটা ধীরে ধীরে বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে বড় হয়। এই বড় হওয়ার পথে যদি কোনো বিচ্যুতি ঘটে তখন চোখের আকৃতিগত কারণের জন্য চোখের পাওয়ারজনিত সমস্যা তৈরি হয়ে থাকে। শিশুদের চোখের এই পাওয়ারজনিত সমস্যা কি কি ধরনের হতে পারে সেটি একটু শুনতে চাইছি। যে কোনো দৃষ্টি ত্রুটিজনিত বা পাওয়ারজনিত সমস্যা সাধারণত তিনটি প্রধান ভাগে আমরা ভাগ করে থাকি। তার মধ্যে প্রথমটি হচ্ছে মায়োপিয়া বা রসদৃষ্টি, এছাড়া হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি, যেখানে বাচ্চারা সামনে খারাপ দেখে দূরে ভালো দেখে, এবং এছাড়াও রয়েছে ঝপসা দৃষ্টি বা ইংরেজিতে যাকে আমরা অ্যাস্টিগমেটিজম বলে থাকি। আপনি শিশুদের চোখের তিন ধরনের পাওয়ারের সমস্যার কথা আমাদেরকে বললেন। একটু যদি বলেন যে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির কথা যেটা আপনি প্রথমেই বলছিলেন, সেটির চিকিৎসা কিভাবে করা হয়? আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবিতে একটি স্বাভাবিক চোখে আমাদের আলোটা থেকে কোনো বস্তু থেকে যখন আলো এসে পড়ে তখন সেটা রেটিনার একটা নির্দিষ্ট জায়গায় পড়ার জন্য আমরা দেখতে পাই। কিন্তু মায়োপিয়া জনিত কারণে চোখের আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হওয়ার কারণে সেই প্রতিবিম্বটা রেটিনার সামনে তৈরি হয়, যার ফলে সে ঝপসা দেখে বা দৃষ্টিহীনতা সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে আমরা একটি কনকেভ লেন্স বা মাইনাস পাওয়ার লেন্স দিয়ে দৃষ্টি ত্রুটিজনিত সমস্যার চিকিৎসা দিয়ে থাকি। শিশুদের চোখের চিকিৎসার কথা যেহেতু আমরা বলছি, আপনারা যেহেতু ঢাকা আই কেয়ার হসপিটালে কাজ করছেন, শিশুদের চোখের এই সকল সমস্যা কি আপনাদের ওখানে চিকিৎসা করা হয়ে থাকে? আসলে আমাদের এখানে আমরা খুব অত্যাধুনিক মেশিন এবং যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে বাচ্চাদের এই চোখের চশমার পাওয়ারজনিত সমস্যাটা প্রথমে আমরা নির্ণয় করি এবং যথোপযুক্ত চশমা বা পাওয়ার দিয়ে এই রোগের চিকিৎসা করে থাকি। আধুনিকতম চিকিৎসার ব্যবস্থার কথা আমরা শুনে থাকি, সেটি হচ্ছে ল্যাসিক। এই ল্যাসিকের মাধ্যমে মায়োপিয়া যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, হ্রস্ব দৃষ্টি, সেটির চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে? হ্যাঁ, আপনি খুব সুন্দর কোশ্চেন করেছেন, কারণ লেসিক বা যেটা আধুনিক লেজারের সাহায্যে যে চশমাজনিত ত্রুটির যে চিকিৎসা সেটা করার জন্য আমাদের মায়োপিয়া বা রসদৃষ্টি যেটা বলে থাকি, সেই দৃষ্টি ত্রুটির জন্য একটা অপশন হচ্ছে লেসিক। জি। এই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে পরামর্শ দিই সাধারণত লেসিক করার জন্য আসলে একটা নির্দিষ্ট বয়স পার হতে হয়। সাধারণত 18 বা 19 বছর বয়স হলে তখন সে চশমার পরিবর্তে এই লেসিক ব্যবহার করে বা লেসিক প্রযুক্তির সাহায্যে চশমার কারেকশন ঠিক করে সে চশমা মুক্ত হতে পারবে। এবং এক্ষেত্রে আমাদের এখানে বিশ্বমানের লেসিক সার্জারি হয় এবং আমাদের এখানে প্রথিতযশা লেসিক সার্জন প্রফেসর হারুনুর রশিদ স্যার, উনি এই লেসিকের সাহায্যে এই চশমা ত্রুটির জনিত সমস্যাগুলোর চিকিৎসা করে থাকেন। মায়োপিয়ার যদি সমস্যার সমাধান না করা যায় সঠিক সময়ে বা সঠিক সময়ে চিকিৎসা যদি না করা যায়, তাহলে কি ধরনের চোখের ক্ষতি হতে পারে? আসলে মায়োপিয়া বা রসদৃষ্টি দুই ধরনের হয়ে থাকে। যে এক ধরনের আছে যেটাকে আমরা বলি সিম্পল বা সাধারণ মায়োপিয়া। এক্ষেত্রে সাধারণত খুব বেশি পাওয়ারের তারতম্য হয় না, সাধারণত -6 এর নিচে থাকে। আরেক ধরনের
মায়োপিয়া আছে যেটাকে আমরা জন্মগত বা প্যাথোলজিক্যাল মায়োপিয়া বলে থাকি, সেই ক্ষেত্রে চোখের রেটিনা এটা ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকে এবং এতে কিছু জটিলতা তৈরি হয়। আমরা একটা ছবি দেখব, ছবিতে আপনি দেখতে পাবেন যে এই ধরনের প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ক্ষেত্রে তার ম্যাকুলা বা যে স্পর্শকাতর অংশে রক্তপাত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এটা পরবর্তীতে ব্লিডিং হয়ে রেটিনাল ডিটাচমেন্ট বা পর্দাও ছিঁড়ে যেতে পারে, মারাত্মক ক্ষতির কারণও হতে পারে চোখে। ডক্টর কৌশিক চৌধুরী, আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগে ডক্টর আশিকুর রহমান বলেছেন যে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে যদি চিকিৎসা সঠিক সময়ে মায়োপিয়ার ক্ষেত্রে না করা হতে থাকে। তাহলে কিভাবে এটি বোঝা যাবে বা এই রেটিনাল ডিটাচমেন্টটা আসলে কিভাবে হতে পারে একটু যদি বুঝিয়ে বলেন। সাধারণত মায়োপিক হচ্ছে একটা ধরনের একটা চোখের রোগ, যেটা পাওয়ার জনিত রোগ। সেটা কিভাবে হচ্ছে ডক্টর আশিক ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে যে মায়োপিয়াটা তার চোখের আইবলের যে গ্রোথটা এটা বেশি হয়ে যায়, হ্যাঁ, সে কারণে এটা যেহেতু আইবলের গ্রোথটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়, সে সাথে মানে চোখের অন্যান্য অংশগুলোরও গ্রোথ হতে থাকে, তখন সেটার সাথে তারতম্য সামঞ্জস্য রাখার জন্য রেটিনাটা ওইভাবেই গ্রোথ হয়ে থাকে এবং এর ফলে তার পেরিফেরিটা উইক হয়ে যায়। সাধারণত পেরিফেরিতে অনেক সময় ডিজেনারেটিভ চেঞ্জ থাকে, বিশেষ করে মায়োপিক আইগুলোর ক্ষেত্রে, যেহেতু আইবলটা বড়। এবং ডিজেনারেটিভ চেঞ্জগুলোকে আমরা সাধারণত সেই যেখানে লেটিস ডিজেনারেশন পাই, স্নেল ট্র্যাক ডিজেনারেশন আমরা বলে থাকি, এসব ডিজেনারেশন খুব উইক এরিয়াগুলোকে আমরা ডিজেনারেশন বলি। এই উইক এরিয়াগুলোতে অনেক সময় ছোট ছোট ছিদ্র থাকতে পারে। অনেক সময় এই ছোট ছিদ্রগুলো প্যাটেন্ট মানে এই ছোট ছিদ্রগুলোর ভিতর দিয়ে পানি যেতে পারে। এবং সেক্ষেত্রে যদি চোখের সামনে যে রেটিনার সামনে যে ভিট্রিয়াসটা আছে ওইখান থেকে যদি কোনো ফ্লুইড বা পানি যদি ওই ছিদ্রগুলোর ভেতর দিয়ে চলে যায়, তখন সেক্ষেত্রে রেটিনা ছিঁড়ে যেতে পারে। এটা এক ধরনের। আরেক ধরনের হচ্ছে বিশেষ করে মায়োপিক আইদের এক ধরনের ভিট্রিয়াস ডিজেনারেশন থাকে। ভিট্রিয়াসটা একটু লিকুইফাইড থাকে, তরল থাকে, এবং এই ভিট্রিয়াসটা অনেক সময় তরল থাকার ফলে এটা রেটিনা থেকে সামনের দিকে চলে আসার চেষ্টা করে, কিছু নাড়াচড়ায় বা কোনো কারণে যদি একটু আঘাত পেলেন অথবা এমনি স্পন্টিনিয়াসলি এটা সামনে রেটিনা থেকে সরে আসার চেষ্টা করে এবং একসময় সরেও যায়। তখন সরে আসার সময় তারা যে উইক এরিয়াগুলো আছে, স্নেল ট্র্যাক ডিজেনারেশন অথবা লেটিস ডিজেনারেশন আমরা যেটা বলি, উইক এরিয়াগুলোকে তারা ছিঁড়ে নিয়ে আসে। এবং ছিঁড়ে নিয়ে আসলে ওই ছেঁড়া অংশ দিয়ে অনেক সময় ভিট্রিয়াস ফ্লুইডটা, যেটা ভিট্রিয়াসের পানি, ওইটা ওর ভিতর দিয়ে গিয়ে রেটিনাল ডিটাচমেন্ট করে। আমাদের কিছুক্ষণের আলোচনায় আমরা যে বিষয়টি শুনলাম সেটি হচ্ছে যে শিশুদের চোখে কি কি ধরনের পাওয়ারের সমস্যা হতে পারে এবং বিশেষ করে মায়োপিয়ার কথা আপনারা বলছিলেন যে সঠিক সময়ে চিকিৎসা না নিলে রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনা ছিঁড়ে যেতে পারে, তার প্রকারভেদ সম্পর্কেও আমরা জানলাম। আমরা চোখের আরও বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলবো। ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে আবার আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, আজ ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে শিশুর চোখের পাওয়ার এবং রেটিনার সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি ঢাকা আই কেয়ার হসপিটালের শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর আশিকুর রহমান আকন্দ এবং রেটিনা বিশেষজ্ঞ ডক্টর কৌশিক চৌধুরীর সঙ্গে। এই আলোচনা থেকে আমরা এখন খুব অল্প সময়ের বিরতি নেব, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। শিশুর চোখের পাওয়ার এবং রেটিনার সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর আশিকুর রহমান আকন্দ এবং রেটিনা বিশেষজ্ঞ ডক্টর কৌশিক চৌধুরী। আমরা আলোচনায় ফিরছি। বিরতির পূর্বে ডক্টর কৌশিক চৌধুরী, আপনার কাছেই আমরা শুনছিলাম যে রেটিনাল ডিটাচমেন্ট কেন হতে পারে হ্রস্ব দৃষ্টি যদি আমরা চিকিৎসা সঠিক সময় না করি। এই যে রেটিনাল ডিটাচমেন্ট সম্পর্কে আপনি আমাদেরকে বলেছিলেন, এর কত ধরনের প্রকারভেদ রয়েছে সেটি একটু আমাদেরকে বুঝিয়ে দেবেন। রেটিনা ছিঁড়ে যাওয়া বা রেটিনা সরে আসা রেটিনার জায়গা থেকে, এটা 3 ধরনের রেটিনাল ডিটাচমেন্ট আছে সাধারণত। সেটাকে প্রথমটাকে আমরা বলি র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাচমেন্ট, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। মায়োপিয়া অথবা কোনো আঘাতজনিত কারণে যদি রেটিনাতে ছিদ্র বা ফুটা হয়ে থাকে, সেই ফুটা দিয়ে আমাদের ভিট্রিয়াস ফ্লুইড, যে ভিট্রিয়াস থেকে যে পানি ওই ফুটা দিয়ে ঢুকে রেটিনাকে
ছিঁড়ে নিয়ে আসে। এটা হচ্ছে, এটাকে বলে আমরা র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাচমেন্ট। তার পরবর্তী ধরনের ডিটাচমেন্টটা হচ্ছে, সেটা আমরা জানি ডায়াবেটিসের কারণে হতে পারে, ব্লাড প্রেশার জনিত কারণে যদি রক্তক্ষরণ হয়ে থাকে, অথবা মানে টিবি রোগ, তার কারণে যদি ভাস্কুলাইটিস রেটিনি বা এই ধরনের কোনো ডিজিজ যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও যদি রক্তক্ষরণজনিত কারণে রেটিনাল ডিটাচমেন্ট হয়, সেই ডিটাচমেন্টটাকে আমরা বলি ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। আর তারপর আরেকটা হতে পারে চোখের প্রদাহজনিত কারণে অনেক সময় রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। কখন আপনারা কিভাবে চিকিৎসা করেন রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেলে? এখন 3 ধরনের রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসা, সাধারণত 3 রকমের। প্রথমে আসি আমরা র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাচমেন্ট সম্বন্ধে বলি। সেটা তো সাধারণত মায়োপিক আইদের ক্ষেত্রে যেহেতু ফুটা থাকে এবং যদি কোনো আঘাতজনিত কারণে যদি রেটিনা ছিঁড়ে যায়, সে কারণে হয়ে থাকে। তবে এটা চিকিৎসা 2 ধরনের চিকিৎসা আছে। একটা হচ্ছে আমরা যদি রেটিনার ব্র্যাকগুলো, যেটাগুলো ছিদ্রগুলো যদি একটু রেটিনার পেরিফেরির দিকে থাকে, তাহলে আমরা সেটাকে এক ধরনের ব্যান্ড পরিয়ে দিয়ে আমরা রেটিনাল ডিটাচমেন্টটাকে সেটেল করার চেষ্টা করি। এখন আসেন আমরা ডায়াবেটিক রেটিনাল ডিটাচমেন্ট। এটা যেহেতু ডায়াবেটিস রক্তক্ষরণজনিত কারণে হয়ে থাকে, এটার চিকিৎসা একদম আমরা সরাসরি প্লাসপেনা ভিট্রেক্টমি করি অত্যাধুনিক কনস্টেলেশন মেশিন সাহায্যে। এটা ঢাকা আই কেয়ার হসপিটালে এর ফেসিলিটিটা খুব ভালো আছে। হ্যাঁ, সফলতার সাথে আমরা করে যাচ্ছি। ডক্টর কৌশিক চৌধুরী, আপনার কাছে আমরা চমৎকারভাবে শুনলাম কি কি ধরনের রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন। বিশেষ করে আপনি বলছিলেন যে ঢাকা আই কেয়ার হসপিটালে সব ধরনের রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসাই করা হয়ে থাকে, এবং বিশেষ করে আপনি বলছিলেন ডায়াবেটিস জনিত রেটিনাল ক্ষয় বা ছিঁড়ে যাওয়া বা রেটিনাল ডিটাচমেন্ট আমরা ছবিও দেখেছি। যদি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা সঠিক সময় না করা হয়ে থাকে, তাহলে কি ধরনের জটিলতা হতে পারে? ডায়াবেটিস জনিত কারণে যে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে থাকে, তার চিকিৎসা অবশ্যই করানো দরকার। জি। সবগুলো ডায়াবেটিস জনিত কারণে চিকিৎসা হয়তো করা যায় না। খুব যদি এন্ড স্টেজে চলে আসে, রেটিনা যদি খুব অনেকদিন পুরনো ছিঁড়ে যায় এবং রেটিনা যদি ইস্কিমিক হয়ে যায়, ডায়াবেটিস জনিত কারণে যদি রেটিনার খুব ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে চিকিৎসা করেও খুব বেশি লাভ হয় না। কিন্তু এটা যদি প্রাথমিক অবস্থায় বা মধ্যবর্তী অবস্থায় যদি আমাদের কাছে আসা যায়, তার সেক্ষেত্রে আমরা চিকিৎসা করতে পারি। ভিজুয়াল তার যে দৃষ্টিশক্তি কতটুকু আসবে সেটা বড় কথা না, দৃষ্টিশক্তি তো আসবে, সাথে সাথে চোখের যে অন্যান্য কমপ্লিকেশনগুলো যদি হতে পারে, সেই কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করার জন্য ডায়াবেটিস জনিত চোখের রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসা করানো অবশ্যই জরুরি। এখন আসুন আমরা কি কি কমপ্লিকেশন এর ফলে হতে পারে, জটিলতাগুলো হতে পারে। সেই জটিলতাগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে নিউভাস্কুলার গ্লুকোমা। যেটা নিউভাস্কুলার গ্লুকোমাটা কি, আমরা বুঝি যে ডায়াবেটিস জনিত কারণে কিছু ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয়। এই ভঙ্গুর রক্তনালীগুলো অক্সিজেন স্বল্পতার কারণে সৃষ্টি হয়। সেই ভঙ্গুর রক্তনালীগুলো অনেক সময় চোখের সামনে যে আইরিশ আছে, আমাদের যে চোখের মণি আছে, সেই মণির পেছনে যে একটা কালো কালো অংশটা আছে, তার উপরেই এই অনেক সময় এই যে ভঙ্গুর রক্তনালীগুলো সৃষ্টি হয়ে আমাদের চোখের যে পানি যাওয়ার রাস্তাটা ব্লক করে দিতে পারে, যেটা ব্লক করে চোখের প্রেশার বাড়িয়ে দিতে পারে, সেটাকে আমরা বলি নিউভাস্কুলার গ্লুকোমা। এই নিউভাস্কুলার গ্লুকোমা খুব, চোখের তো প্রেশার বাড়ে, চোখে খুব ব্যথা হয় এবং চোখ অন্ধ তো হবেই, সাথে এটা পেইনফুল ব্লাইন্ড কন্ডিশন আমরা বলি। এই পেইনফুল ব্লাইন্ড কন্ডিশনটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এই যে চোখের ডায়াবেটিক জনিত চোখের রেটিনাল ডিটাচমেন্টের অপারেশন বা চিকিৎসা আমাদের করতে হয়। ডক্টর কৌশিক চৌধুরী, আপনার কাছে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আবারও আসছি আপনার কাছে। তার আগে ডক্টর আশিকুর রহমান, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি এবং অ্যাস্টিগমাটিজম, যেটি নিয়ে অনুষ্ঠানের প্রথমেই আমরা একটু আলোচনা করছিলাম, এর চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে? আসলে এটা আরেক ধরনের চোখের দৃষ্টি ত্রুটি বা পাওয়ার জনিত, যেটাকে আমরা দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে থাকি। এক্ষেত্রে আমি একটা ছবি দেখাবো। এই ছবিতে দেখবেন এই ধরনের পাওয়ার জনিত সমস্যা বা বাচ্চাদের চোখের আকৃতি স্বাভাবিকের চেয়ে ছোট থাকে, যার জন্য রেটিনার ঠিক যে জায়গাতে পড়লে আমরা ছবি দেখবো সেখানে না পড়ে কিছুটা দূরে পড়ার কারণে ঝাপসা দৃষ্টি দেখে। এই ক্ষেত্রে আমরা সাধারণত চশমার কারেকশন দিয়ে থাকি এবং একটি উত্তল লেন্স বা আমরা কনভেক্স লেন্স বলি, এই ধরনের চশমা দিয়ে এই ত্রুটি দূর করা সম্ভব। আরেকটি ত্রুটি আছে যেটাকে আমরা ঝাপসা দৃষ্টি বা ইংরেজিতে অ্যাস্টিগম্যাটিজম বলি। এই ক্ষেত্রে চোখের একটি নির্দিষ্ট দিকে, আমাদের ছবিতে দেখব, একটি বিভিন্ন দিকে প্রতিবিম্ব তৈরি হয় লেন্সের রেটিনার সামনে। অ্যাস্টিগম্যাটিজম বা ঝাপসা দৃষ্টি, এই ক্ষেত্রে
রেটিনাতে একটি বস্তুর প্রতিবিম্ব বিভিন্ন দিকে তৈরি হয়। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন দিকে তৈরি হওয়ার কারণে ছবিটা স্পষ্ট দেখা যায় না বা ঝাপসা দেখা যায়। এক্ষেত্রে আমরা এই ধরনের ত্রুটির জন্য একটি বিশেষ ধরনের সিলিন্ড্রিক্যাল লেন্স দিয়ে চশমা বানিয়ে এই চোখের ত্রুটি দূর করতে পারি। আমরা 3 ধরনের চোখের পাওয়ারের ত্রুটির জনিত কারণে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে সেটি সম্পর্কে আমরা শুনেছি। আমরা আরেকটি টার্মিনোলজি খুব ব্যবহার করতে শুনি আপনাদের কাছ থেকেই, অলস চোখ বা লেজি আই, এই সম্পর্কে একটু আমাদেরকে শোনাবেন। আসলে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ, এখন বর্তমানে এটি একটি বেশ গুরুত্বপূর্ণ একটা চোখের দৃষ্টি ত্রুটির একটি সমস্যা, যেটাকে আমরা লেজি আই বলি বা অ্যামব্লায়োপিয়া বলি। জি। আসলে লেজি আইতে নামে বোঝা যায় এখানে অলস চোখ। অলস চোখ মানে আমাদের চোখে যদি দুটি চোখ যদি সমানভাবে কাজ করে এবং যদি দুইটি চোখের পাওয়ার জনিত কোনো সমস্যা না থাকে, তাহলে একই সাথে প্রতিবিম্ব তৈরি হয় এবং ব্রেন এটা প্রসেস করে আমরা দেখতে পাই। কোনো কারণে বা যদি আমরা একটা ছবি দেখেন, এখানে দেখতে পাচ্ছি যে দুইটি চোখ সমানভাবে যদি কাজ না করে, কোনো চোখ বাঁকা বা ওই চোখের দৃষ্টিজনিত ত্রুটির কারণে ওই চোখের যে ছবিটা সেটা ব্রেন ঠিকমতো গ্রহণ করতে পারে না, যার ফলে ব্রেন সবসময় যে ছবিটা পরিষ্কার সেটাকে নেয়, যার ফলে যে চোখের দিয়ে আমরা দৃষ্টি খারাপ বা অন্য সমস্যার জন্য প্রতিবিম্ব ঠিকমতো তৈরি হচ্ছে না, ওই চোখটা আস্তে আস্তে অলস বা ক্ষীণ দৃষ্টি হয়ে যায় এবং একসময় ওই চোখের দৃষ্টি পুরোপুরি কমে যায়। এটাকেই আমরা এই ধরনের কন্ডিশনকে লেজি আই বা অ্যামব্লায়োপিয়া বলে থাকি। জি। কিছুক্ষণ আগে আমরা চোখের পাওয়ার জনিত সমস্যার কথা যেটা বলছিলাম, শিশুরা কিন্তু চোখে ঠিক মতো দেখছে কিনা সেটি সঠিকভাবে বলে বোঝাতে পারে না। সেক্ষেত্রে আপনারা চিকিৎসকরা কিভাবে নির্ণয় করেন শিশুদের পাওয়ার জনিত সমস্যা? এটা আসলে খুবই আমার মনে হয় যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা আসলে বলতে পারে না এবং এই বাচ্চাদের বিশেষ কিছু আচরণগত অভ্যাস দেখে আমরা বুঝতে পারি যে তার চোখের কোনো সমস্যা হচ্ছে। যেমন খুব কমন সমস্যা যেটা আমরা শুনে থাকি বা যেটা হয়, বাচ্চারা সাধারণত টিভি খুব কাছে যেয়ে দেখে, টেলিভিশন খুব কাছে যেয়ে দেখে, অথবা চোখ কুচকিয়ে দেখে বা স্কুইজ করে। জি। এবং অনেক সময় দেখা যায় সে একটি নির্দিষ্ট দিকে বাঁকা করে দেখে, বা অনেক সময় তারা টেরা বা বাঁকাভাবে দেখতে থাকে, বা রোদে গেলে সে চোখ বন্ধ করে ফেলে, বা আরেকটা জিনিস, অনেক সময় বাচ্চারা সরাসরি মাথা ব্যথার কথা বলতে পারে। এই ধরনের কোনো সমস্যা যদি অভিভাবকরা দেখে থাকেন বা বাচ্চারা যদি বলে থাকে, তখন আমরা বুঝবো তার চোখে দৃষ্টি বা পাওয়ার জনিত সমস্যা রয়েছে। জি। আরেকটি প্রসঙ্গে আলোচনা করতে চাই। আজকাল ডিজিটাল প্রযুক্তি সব ক্ষেত্রেই বেড়ে গেছে, কর্মক্ষেত্রে, বাসা বাড়িতে, সব জায়গায়। সেই ক্ষেত্রে শিশুরাও ব্যবহার করছে, অনেক ডিভাইস ব্যবহার করছে, কম্পিউটারে বেশি কাজ করছে। এই সকল ক্ষেত্রের ব্যবহার কি তাদের চোখের কোনো সমস্যা তৈরি করতে পারে? আপনাদের চক্ষু বিশেষজ্ঞের কাছেই শুনতে চাই। হ্যাঁ, এটা হলে খুব সময় উপযোগী একটা কোশ্চেন করেছেন, কারণ ইদানিং আমরা প্রায় অভিভাবকদের কাছে প্রায় শুনি এবং আমরা দেখতেও পাই যে বাচ্চারা অতিমাত্রায় ট্যাবলেট বা মোবাইলের মাধ্যমে গেমস বা ভিডিও গেম খেলে এবং দীর্ঘ সময় এটা খেলার জন্য চোখের কিছু দৃষ্টি ত্রুটির জন্য সমস্যা হয় বিশেষত। এবং আমাদের অনেক রিসার্চ বা গবেষণা করে পত্র আছে, সেখানে দেখা গেছে যে যেসব বাচ্চারা অতিরিক্ত পরিমাণে ট্যাবলেট বা মোবাইলে গেমস খেলে তারা দীর্ঘ দৃষ্টির থেকে দূরে সরে তারা রসদৃষ্টি সম্পন্ন রিফ্রাক্টিভ এরর বা পাওয়ার জনিত সমস্যা তৈরি করছে, তারা দূরে কম দেখছে এখন। এছাড়াও তাদের কন্টিনিউয়াস মাথা ব্যথা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তাছাড়া লেখাপড়ায় অমনোযোগিতা, এই সবগুলি সমস্যায় তৈরি হচ্ছে এই জন্য। এছাড়া আমরা কাছে দেখার জন্য যে আমাদের মাংসপেশিগুলি কাজ করে, দীর্ঘ সময় খেলার জন্য এই মাংসপেশিগুলি খুব টট হয়ে যায় এবং এর জন্য আপনার ফ্যাটিক হয়ে পরবর্তীতে মাথা ব্যথায় প্লাস মাথা ঘুরানো অন্যান্য সমস্যা তৈরি হয়, এবং যার জন্য আমরা সাধারণত বলি বাচ্চাদের এই জিনিসগুলিকে অ্যাভয়েড করার জন্য, কারণ যে কোনো জিনিসেরই অতিরিক্ত ব্যবহারই ক্ষতিকর। এই বিষয়ে ডক্টর কৌশিক চৌধুরী, আপনার কোনো পরামর্শ আছে কিনা আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে, শিশুরা যাতে ডিজিটাল প্রযুক্তি সঠিক পরিমাণে পরিমিত মাত্রায় ব্যবহার করেন, কিভাবে সেটি হতে পারে? হ্যাঁ, এই ব্যাপারে আমার একটা সাজেশন হচ্ছে বাচ্চার অভিভাবকদের এই ব্যাপারে সচেতন হতে হবে। যেহেতু ডাক্তার আশিক ইতিমধ্যে বলে ফেলেছেন যে কিভাবে মানে তাদের যে দৃষ্টিশক্তির বা দূরের দৃষ্টির ক্ষতি হতে পারে সেটা ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা সেই ব্যাপারে সচেতন থাকলে আমরা অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে যেন এই এই যে ডিভাইস, কম্পিউটার, এই ডিভাইসগুলো, যে ট্যাবলেট এবং এই জিনিসগুলো যেন কম ইউজ করে, যথাসম্ভব কম ইউজ করে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং তাদেরকে শুধু এই ডিভাইসগুলো দিয়ে বাচ্চাদেরকে শান্ত করার চেয়ে তাদেরকে বাইরের যে আউটডোর গেমস এগুলোর প্রতিও তাদেরকে মনোযোগী করতে হবে, উৎসাহিত করতে হবে, মনোযোগী করতে হবে। আরেকটি বিষয় জানতে চাইবো আপনাদের কাছ থেকে, সেটি হলো যে শিশুদের চোখের পাওয়ার জনিত সমস্যা অথবা শিশুদের চোখের অন্যান্য যে কোনো ধরনের সমস্যা প্রতিরোধে অভিভাবকদের জনসচেতনতা তৈরি করবার ক্ষেত্রে আপনাদের ঢাকা আই কেয়ার হসপিটালের পক্ষ থেকে কোনো উদ্যোগ বা পদক্ষেপ আছে কিনা?
হ্যাঁ, আসলে এটা খুবই যেহেতু একটা জনগুরুত্বপূর্ণ বিষয়, যেমন আধুনিক দেশগুলিতে প্রি স্কুল চেক আপ বলে একটি কথা আছে, যেখানে বাচ্চাদের স্কুলে দেওয়ার আগেই তাকে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যে চোখ পরীক্ষা করে দিতে হবে, যার ফলে সে একদম প্রাথমিক অবস্থাতেই তার চোখে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটা আমরা ঠিক করে তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। যেহেতু বাংলাদেশে আসলে এই জিনিসটা এখনো তেমন ব্যাপক জনসচেতনতা তৈরি হয় না, সেই উদ্দেশ্যে আমরা ঢাকা আই কেয়ার হসপিটালের পক্ষ থেকে এসএস স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম নামে একটি কার্যক্রম চালু করেছি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলগুলিতেও আমরা এই ধরনের কার্যক্রম চালাচ্ছি, যেখানে আমরা নিজেরা যে আমাদের দক্ষ টিম যায় এবং টিম যে আমরা বাছাই করি এবং বাচ্চাদের চোখ পরীক্ষা করে, এবং এই পরীক্ষাকৃত বাচ্চাদের যদি চোখের কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমরা সেটাকে বিনামূল্যে চিকিৎসা দিই, এবং জটিলতর রোগীদের ক্ষেত্রে আমরা আমাদের ঢাকা আই কেয়ার হসপিটালে এনে উন্নত মানের চিকিৎসা প্রদান করে থাকি। জি, আপনাদের এই সুন্দর উদ্যোগের কথা আমরা জানলাম এবং আজকের এই অনুষ্ঠানে আমরা শিশুদের চোখের নানাবিধ সমস্যা হতে পারে সে সম্পর্কে জানলাম। আমাদের অভিভাবকদের যে সকল বিষয়ে সচেতন থাকা উচিত সে সম্পর্কে আপনাদের কাছে আমরা বেশ কিছু পরামর্শ পেয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ডক্টর কৌশিক চৌধুরী এবং ডক্টর আশিকুর রহমান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সঠিক সময়ে সঠিক চিকিৎসাই কেবল একজন শিশুকে সুস্থ সবল ভবিষ্যৎ গড়ে দিতে পারে। সেই প্রচেষ্টায় আপনাদের সহযোগী হয় আমাদের মূল লক্ষ্য। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। পরামর্শ একটি, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। আল্লাহ হাফেজ।